রাজশাহী টু ঢাকা আসতে আসতে সুব্রতার বেশ খানিকটা অসুবিধে হয়েছে। আগামীকাল পরীক্ষা। মেয়ের জন্য দুশ্চিন্তায় অস্থির সায়ন তালুকদার। মেয়েকে নিয়ে সকাল হতে হাসপাতালে ছুটে এসেছেন ডক্টর দেখাতে। পাটা দেখিয়ে যাবেন, সেই সাথে কলেজ থেকে যে সকল কাগজপত্র আছে সব নিয়ে যাবেন। সুব্রতা বসে আছে করিডোরে। ঢাকা আসার পর থেকে হৃদয় যন্ত্রটা বেমালুন দগদগ করছে। পুরনো সব স্মৃতি কাল বৈশাখী ঝড়ের ন্যায় উগ্রাসী দাপটে বারবার চোখ দুটো ভিজিয়ে দিয়ে যাচ্ছে। কঙ্কালসার দেহটায় নতুন উদ্যোগে ভেঙে পড়ছে বারবার। ভবিষ্যতে কী হবে সেই চিন্তারা যেন শরতের ঘন মেঘের মতো মন খুলে আস্তানা ঘিরে বসেছে। কী করে আগামীকাল সোহানা সামান্তাদের মুখোমুখি হবে তা ভাবতে মনটা হু হু করে ওঠে। মেহেরাত সোহানাকে একটা হুইল চেয়ারে বসিয়ে করিডোর পেরিয়ে ডক্টরের চেম্বারে নিয়ে যাচ্ছে। দুশ্চিন্তায় তার কপাল গোছানো, চারদিকে কতটা খেয়াল নেই। হুইল চেয়ার ঠেলে সামনে এগুচ্ছে আর মোবাইল কার কাছে থেকে যেন ডক্টর সম্পর্কে সকল ইনফরমেশন নিচ্ছে। সুব্রতা বিষাদের গহীন ভুবনে ডুবে মেহেরাদের পুরুষালী বরাট কণ্ঠ শ্রবণেন্দ্রিয় পৌঁছাতেই তা জঙ্কার তুলল যেন। হৃদয় যন্ত্র খামছে দৌড়ে উঠল অনিশ্চিত আশঙ্কায়। হসপিটালে আসার সময় মাস্ক পরে এসেছিল, চোখ দুটো ছাড়া সম্পূর্ণ মুখশ্রী আবৃত। পুরুষালী গম্ভীর কণ্ঠটাকে যেন শ্রবণ কেন্দ্রীয় সম্পূর্ণটা দিয়ে গ্রাস করে নিচ্ছে। অবাধ্য মনটা বেকুল হয়ে উঠছে কণ্ঠের মালিকের দর্শনের জন্য। কণ্ঠটা গম্ভীর দাপুটে ভঙ্গি তার দিকেই যেন এগিয়ে আসছে। অস্থির হয়ে উঠল মেয়েটা। মুখ লুকিয়ে শুধু বাসা হরিণে মতো চোখ দুটো দিয়ে চারদিকে সামনের অবলোকন করলো খুব সাহস নিয়ে। না, সামনে নেই। ছোট্ট নারী দেহ আপনা আপনি সংকুচিত হয়ে আসছে। লম্বা করিডোরের রাউন্ড করা বেঞ্চিতে আছে সে। পিছন থেকে কণ্ঠটা স্পষ্টতর হলো। মেরুদণ্ড বেশ শীতল স্রোত বয়ে গেল মেয়েটা। থরথর করে কাঁপছে হাত দুটো। তীব্র যাতনার ফলোচ্ছ্বাসে থুতনি কাঁপছে তীর করে। চোখ দুটো অশ্রুসিক্ত অনুভূতিরা সব উশ্রু হয়ে জ্বরছে যেন। সোহানাকে নিয়ে এগিয়ে যেতে যেতে মেহরাব রাউন্ড করা পাশাপাশি বেঞ্চিতে বসা মানুষগুলোর দিকে একবারও তাকালো না। এপাশ থেকে ওপাশ ঘুরে গিয়ে ডক্টর চেম্বারে ঢুকতে যাবে সেই মুহূর্তে চোখ উঁচিয়ে দেখল সুব্রতার সামনের মানবকে। দুটো স্থির হলো আবেশে। এক টুকরো প্রশান্তি যেন ছেয়ে গেল মন বাগানে। সামনের মানব পায়চারি করছে, চেম্বারে রুগী আছে একজন। কাকে যেন গম্ভীর স্বরে হুকুম জারি করছে। কান্ট ওয়েন্ট এনিমোর ফার্স্ট। সুব্রতার দৃষ্টি তখনও মানবের উপর স্থির। ঠিক কতদিন পর দেখল। তৎক্ষণাৎ মস্তিষ্ক জবাব চলল 3 মাস 18 দিন পর। খুব করে জানে সে, এক একটা দিন বছরের মতো কেটেছে। চোখ দুটো কি ব্যাকুলতা! সব বিধিনিষেধগুলো আদেশ নির্দেশ ছেড়ে ছুটে গিয়ে ওই সুডোল বুকটায় আশ্রয় পড়তে মন চাচ্ছে। বুকটা হু হু করে উঠছে ভালোবাসার মানুষটাকে এতদিন দেখেও একটু ছুতে না পারায়। জানাতে ইচ্ছে করছে সে কি অতল বিষাদ সিন্ধুতে ডুবে আছে। তাকে একটু আগলে ধরে সান্ত্বনা দিতে অনুরোধ করতে মন চাচ্ছে। খুব করে বলতে ইচ্ছে করছে, আপনি বিরহে আমি একটু একটু করে মুছে যাচ্ছে মেহেরাত ভাই, নিশ্চিত হয়ে যাচ্ছে। একটু ছুঁয়ে দিন আমায়, আমার বুকটা একটু আগলে ধরুন। মাথায় হাত বুলিয়ে একটু আশ্বাস দিন, আমি এতিম, আপনি ছাড়া যে কেউ নেই আমার দুনিয়া আপনি ছাড়া আমি শূন্য, একদম শূন্য। আমার শূন্যতা পূরণ করে দিবেন তো মেহরাত ভাই, নাকি আপনিও আমায় দূরে ঠেলে দিবেন? দয়া দেখাবেন? হ্যাঁ, দয়াই তো দেখাবেন, ভালোবাসায় দয়া। না হয় আপনার সাথে তো আমি নামক বঙ্গুর রমণীকে কিছুতেই মানায় না। আপনি যেন নিভৃত আকাশের এক চাঁদ, আর আমি যেন এক দরিদ্র কবি, যে আপনাতে মুগ্ধ হয়ে রূপকথা সাজাতে পারি, কাব্য লিখতে পারি, কিন্তু তাকে ছোঁয়ার অধিকার রাখি না। কি সৌন্দর্য বেড়েছে পুরুষটার! আগের চেয়ে আরও আটসাট হয়েছে দেহ। চুলগুলো আন্ডার কাট। ঘাড়ের পাশে কি যেন একটা সরু কালো দাগ। কিসের দাগ এটা? প্রশ্ন জাগলো মনে। সূক্ষ্ম এক চিনচিন ব্যথা নাড় দিল। সেই কালো অ্যাক্সিডেন্টের অতীতের কথা মনে পড়ে গেল। মানবের গায়ের কালো
টি শার্টখানা আঁটো-সাঁটো ভঙ্গিতে ছড়া বুকে লিপটে রাখছে। খড়খড়ে চোয়ালখানায় সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক পুরুষের চাপেই মানুষটা একটা সময় তার নারী দেহে লেপ্টে ছিল, অথচ এখন কি দুষ্প্রাপ্য সে, নিঃস্ব সে। হু হু করে দুঃখের জলোচ্ছ্বাসে প্লাবিত হলো মন। আর্দ্র চোখে শুধু চেয়ে চেয়ে দেখল লোকটাকে। বেরিয়ে বাঁধা হাত পা নিয়ে সিক্ত চোখ জোড়ায় কাতরানো নিয়ে বলিষ্ঠ পুরুষের সবটুকু মায়া মন থেকে কুঠুরিতে বক্সে বন্দি করে নিল। কথা বলার এক ফাঁকে হুইল চেয়ারের সামনে থেকে মেহেরাদে সরল। সোহানার দিকে নজর যায় সুব্রতা। চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে, বুকটা দপ করে ওঠে। তার মানে মেয়েটাকে নিয়ে এসেছে মেহেরাদ ভাই হাসপাতালে। কি হয়েছে সোহানার? প্রশ্নটা মনের মাঝে উত্থিত হতে সোহানার নিষ্প্রহ দৃষ্টিতে দৃষ্টি মিলে। দুজোড়া চোখের দৃষ্টি স্থায়িত্ব পেল না মিনিটেরও কম। সোহানা জ্বরের গোড়ে থেকেও যেন মনটা কেমন করে উঠল। চোখ দুটো খুব চেনা পরিচিত মনে হলো। গুরুত্বের কাতারে ফেলল না। যার কথা সে ভাবছে তার এখানে কিছুতেই থাকা সম্ভব নয়। সুব্রতা মেহেরাদের দৃষ্টি পড়ার আগে ব্যথিত ভাঙা পাটা নিয়ে সরে আসলো সেখান থেকে। মেহেরাদ অদেখায়ও একবার ঘাড় ঘুরিয়ে এক পা টেনে যাওয়া মেয়েটার দিকে তাকালো। কিসের টানে যেন দৃষ্টি গাঢ় করলো কিছুটা অস্থির চিত্তে। আবারও ঘাড় ঘুরিয়ে নিল নার্সের দিকে। চেম্বারে যেতে ডাকছে। ব্যস্ততায় উড়ে গেল মনের চিনচিন সূক্ষ্ম টানটা। সুব্রতা করিডোরের মাঝ বরাবর পৌঁছাতে সায়ান তালুকদারের সাথে দেখা। আসার সময় পুরো ফাইলগুলো ফেলে এসেছিল, তাই সুব্রতাকে রেখেই আবার ফ্ল্যাটে গিয়েছিলেন রিফিটগুলো আনতে। সুব্রতাকে এভাবে ছুটে আসতে দেখেই তিনি ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এদিকে চলে এসেছিস কেন? পুরোনো ফাইলগুলো নিয়ে এসেছে ডক্টরের, এবার তোর প্রবলেমগুলো বুঝতে সুবিধা হবে, চল। না না বাবা, আজ ডক্টর দেখাতে হবে না, আরেকদিন দেখাবো। এখন চলো চলে যাই, আগামীকাল পরীক্ষা। এখন না দেখালে পরীক্ষার মাঝখানে আর আসা হবে না। আজকে দেখিয়ে গেলি কলেজে একটু সুস্থ মতো যেতে পারবি। ডাক্তার না দেখানোর জন্য বাহানা করিস না। সুব্রত অনুরোধ করলো। আর্দ্র কোমল কণ্ঠে বলল, বাবা প্লিজ, বাবা আজ না যাই, ওখানে যাওয়া আমার পক্ষে আর সম্ভব না। সায়ান তালুকদার মেয়ের কান্না ভেজা কণ্ঠে হকচকিয়ে গেলেন। মেয়েটা এমন জিজ্ঞেস করছে কেন? আসলে আগলে ধরে জিজ্ঞেস করছে, কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? ভিজিট দেওয়া আছে তো, টাকাটা অন্তত ফেরত নিয়ে আসি। সুব্রতা অশ্রু বিসর্জন দিল। তার চিকিৎসা নিয়ে কত টাকা খরচ হয়ে যাচ্ছে, উন্নতির কিছুই হচ্ছে না। তার বাবা চাকরির মাসিক বেতন সবটুকু তার পিছনে ডাকছে, তাই অযথা টাকা ব্যয় করার বিষয়টা নিয়ে সে মনস্থির করে আটকাতে পারল না। বলল, তুমি তাহলে গিয়ে নিয়ে আসো, আমি নিচে যাই। ওখানে আমি যাব না। তুই যেতে পারবি তো? অসুবিধে হবে না তো? কোনো অসুবিধে হবে না, তুমি যাও, আমি নিচে যাচ্ছি। সুব্রতা এক পা টেনে টেনে নিচে নেমে গেল। ভাগ্যের নিদারুণ খেলায় কোনো গাড়ি ছাড়া চলাফেরা না করা মানুষগুলো আজ অটো, সিএনজি দিয়ে চলাফেরা করে। কোনো রকম ফ্ল্যাটে থাকে। সামান্য থেকে সামান্যতম সমস্যায় দেশ বিদেশ ঘুরে বেড়ানো মানুষগুলো হাতে গোনা কয়েকবার ডাক্তার দেখাতে হিমশিম খায়। মেহেরাদ সোহানাকে দেখিয়ে কেবিন থেকে বের হতে একজন নার্স পরবর্তী রোগীর নাম অ্যানাউন্স করলো, সুব্রতা বলে। সুব্রতার নামটা কর্ণকুহরে পৌঁছাতেই মেহেরাদের চলন্ত পাঁজোড়া ফকফকা টাইলসের জড় বস্তুর ন্যায় আটকে গিয়েছে। পরপর কয়েকবার অ্যানাউন্স করা নামটা হৃদয়যন্ত্রের কার্যক্রম স্থির করে দিয়েছে। আশেপাশে চারদিকে নিগুড় দৃষ্টিতে অবলোকন করছে। খুব সম্পূর্ণ সুব্রতা নামটা জিহ্বার ডগায় আওড়াতে সোহানাও পায়ের ব্যথা ভুলে গিয়ে চঞ্চল দৃষ্টিতে ওই আগের চোখগুলো খুঁজে বেড়ালো। অশ্রুসিক্ত ভেজা ওই চোখগুলো কি ওই মানুষটারই ছিল? প্রশ্নটা মস্তিষ্ক বাড়ি খেতেই শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হলো মেয়েটার। ভাইয়া ভাইয়া ডাকতে ডাকতে বলল, ভাইয়া ভাইয়া, আমি বোধহয় ওকে দেখেছিলাম ওই চোখ দুটো। আমি মেহেরাদ পরবর্তী একটা শব্দ আর শুনল না। নার্সের কাছে ছুটে গিয়ে ডিটেল জানতে চাইলে তিনি নাম ব্যতীত কিছুই বলতে পারলেন না। এও সম্পূর্ণ নাম নয়, শুধু সুব্রতা। মেহেরাদ তবুও পাগল পাড়া হয়ে গেল। ঘাড়ে চড়া হয়ে উঠল মস্তিষ্কের স্নায়ুতন্ত্রগুলো হট্টগোল করছে মস্তিষ্ক জুড়ে। সোহানাকে রেখেই
পুরো হসপিটাল শশা শুরু করে দিল, কিন্তু কোথাও মিলল না কাঙ্ক্ষিত রমণীর টিকিটাও। হয়তো অন্য কেউ ভেবে হৃদস্পন্দনের টান উচাটন স্থির হলো হিমশীতল বরফগুলোর খণ্ডের ন্যায়। এদিকে ভিজিটের টাকা নিতে আসার কথা বলেও টাকা ফেরত নিতে আসেনি সুব্রতার বাবা। মেয়ের পিছুই নেমে গিয়েছে। মেয়েটা একা একা কতটুকু কিভাবে যাবে কে জানে। মেয়েকে একা ছাড়তে বড্ড দুশ্চিন্তা হয় ওনার এখন। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।